ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাস নিয়ে। ভূগোলের প্রথম ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তো সবাই বসে যাও খাতা কলম নিয়ে। হ্যাঁ, যেহেতু তোমাদের এটা লিখিত পরীক্ষা, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। আর আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম ইউটিউবে, তোমরা দেখেছো। তো আমি এই প্রথম যে চ্যাপ্টারটা, ফার্স্ট যে ইউনিট, সেখানে ভূগঠন বলে একটা জিনিস রয়েছে, ভূগাঠনিক প্রক্রিয়া। এই ভূগাঠনিক প্রক্রিয়াগুলোর মধ্যে একটা নতুন জিনিস তোমাদের সিলেবাসে দিয়েছে, সেটা হলো সমুদ্রবক্ষের বিস্তৃতি। এই তত্ত্বটা নিয়ে আমি আজকে আলোচনা করব। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। সমুদ্রবক্ষের বিস্তৃতি, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা, ধারণাটা এলো কোথা থেকে? আমি বললাম যে এটা একটা ভূগাঠনিক প্রক্রিয়া। দেখো, বহুকাল পূর্ব থেকেই ভূতত্ত্ববিদগণ মনে করেন যে এই যে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে তোমার অস্ট্রেলিয়া, এদিকে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে। এই যে মহাদেশীয় মহাদেশ এবং মহাসাগরগুলো রয়েছে, সেগুলো কিন্তু আগে একত্রিত অবস্থায় ছিল। তোমরা জানো যে মহাদেশগুলো একত্রিত অবস্থায় ছিল, যেটার নাম ছিল প্যানজিয়া, এবং পাশে যে জলভাগটা ছিল সেটার নাম ছিল প্যান্থালাসা। অনেকটা এক কড়াই তেলে, যেমন কয়েকটা পাঁপড়ের টুকরো ছেড়ে দাও, ধরো একটা পাঁপড়ের টুকরো ছেড়েছো, একটা পুরো পাঁপড় ছেড়ে দিয়েছো, এক কড়াই তেলে একটা পাঁপড় ছেড়েছো, তাই না? তাহলে পাঁপড়টা হলো প্যানজিয়া আর পুরো তেলটা হলো প্যান্থালাসা। এবার ওই পাঁপড়টা টুকরো টুকরো করে ভেঙে দিলে তাহলে আলাদা 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 হয়ে একদিক দিকে সরে যাবে। ঠিক একই রকম ভাবে ওই প্যানজিয়া ভাঙতে শুরু করে এবং প্যানজিয়া ভেঙে গিয়ে এক একটা মহাদেশ তৈরি হয়েছে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এবং মাঝে মাঝে মহাসাগরগুলো তৈরি হয়েছে। তো ভূতত্ত্ববিদগণ মনে করেন যে মহাদেশীয় ভূখণ্ডগুলির সঞ্চালনের ফলেই এই মহাদেশ এবং মহাসাগরগুলোর সৃষ্টি হয়েছে। আর এই ধারণারই পরিপূরক হিসেবে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের উদ্ভব ঘটে। মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি এবং গঠন সম্পর্কিত তথ্যগুলির মধ্যে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি খুবই প্রাসঙ্গিক। অর্থাৎ মহাদেশ এবং মহাসাগরের যে উৎপত্তি কিভাবে হলো, এই সংক্রান্ত যতগুলো তত্ত্ব রয়েছে তার মধ্যে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি কিন্তু খুবই একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক এর মধ্যে কি রয়েছে। এই তত্ত্বের প্রবক্তা কে? সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রবক্তা কে? এই যে লোকটাকে দেখছো, হ্যারি হ্যামন্ড হেস। এর নাম হ্যারি হ্যামন্ড হেস। এই তত্ত্বটি 1960 সালে, ইনি ছিলেন একজন মার্কিন ভূতত্ত্ববিদ। তিনি 1960 সালে এই জনসমক্ষে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি নিয়ে আসেন, এবং 1962 সালে তার একটা লেখা বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ ওশান বেসিন, এই বইটিতে এই তত্ত্বটি প্রকাশ করেন। তাহলে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটির প্রবক্তা হলেন হ্যারি হ্যামন্ড হেস। তিনি 1960 সালে এই তত্ত্বটি জনসমক্ষে আনেন এবং তার বিখ্যাত লেখা গ্রন্থ হিস্ট্রি অফ ওশান বেসিন, এই গ্রন্থে তিনি 1962 সালে এই তত্ত্বটিকে প্রকাশ করেন। এর সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, 1960 সালের আগে এই মার্কিন অধ্যাপক ভূতত্ত্ববিদ হ্যারি হ্যামন্ড হেস, তিনি 1950 সালে, যখন তিনি সেই সময়ে ছিলেন একজন নৌবাহিনীর প্রধান, তো ওই নৌ পরিচালনা করার সময় তিনি সমুদ্র তলদেশের বিভিন্ন অঞ্চলের গভীরতা পরিমাপ করতেন।
এই গভীরতা পরিমাপ করতে গিয়ে তিনি অনেকগুলো তথ্য পেয়েছেন। এই তথ্যের ভিত্তিতে তিনি লক্ষ্য করলেন যে সমুদ্রের যে বক্ষ, সমুদ্র বক্ষ কাকে বলে? আমরা ভূপৃষ্ঠের উপরে যেমন পাহাড় পর্বত মালভূমি দেখতে পাচ্ছি, এই যে গামলার মতো সমুদ্র, ধরো প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগর, এই গামলার মতো মহাসাগরের তলদেশেও কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। তোমার আগ্নেয় দ্বীপ রয়েছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা রয়েছে, কোথাও খাদ বা গর্ত। এইগুলোর গভীরতা পরিমাপ করতে গিয়ে তিনি কতকগুলো তথ্য পেয়েছিলেন এবং সেই তথ্যের ভিত্তিতে দেখলেন যে সমুদ্র বক্ষের যে বিস্তার সেটা কিন্তু ক্রমশ প্রসারমান, মানে বিস্তার হচ্ছে, সমুদ্র বক্ষের যে টোটাল বিস্তার সেটা একটু একটু করে সরছে। এরই ভিত্তিতে তিনি এই তত্ত্বটি উপস্থাপন করলেন এবং এই তত্ত্বের সমর্থনে আরেকজন বিজ্ঞানী তাকে সহায়তা দান করেছিলেন, বার্ট সানক্লিয়ার ডিটস। তিনি তাকে কিন্তু সমর্থন করেছিলেন এবং এই সি ফ্লোর স্প্রেডিং এই তত্ত্বটির নামকরণ করেছিলেন। তাহলে অ্যাকচুয়াল প্রবক্তা কে? মার্কিন ভূতত্ত্ববিদ হ্যারি হেমন্ড হেস। ক্লিয়ার? নেক্সট, এবার আমরা জেনে নেব যে সমুদ্রবক্ষের বিস্তৃতি, সমুদ্রবক্ষের বিস্তৃতি কাকে বলা হয়। দেখো এই চ্যাপ্টার থেকে এটা 2 মার্কের জন্য করে রাখবে, 2 মার্ক। আমি প্রথমে বলেছি যে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টার থেকে মানে কি বলবো, 5 নম্বরের 2টো প্রশ্ন করতে হবে এবং গ্যারেন্টি দিয়ে বলছি, আমি অন ক্যামেরা তোমাকেই বলছি, গ্যারেন্টি দিয়ে 2টো প্রশ্ন আমি এখান থেকে করাবো 5 নম্বরের। একটা হলো হ্যারি হেমন্ড হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব, আর একটা পাত সঞ্চালন তত্ত্ব। এই দুটোর মধ্যে একটা গ্যারেন্টি পাবে 5 নম্বরের। সুতরাং এটা কিন্তু মন দিয়ে পড়ো। তার মধ্যে ভাগ করে 2 মার্কের জন্য একটা আসতে পারে সমুদ্রবক্ষের বিস্তৃতি কাকে বলে। দেখো সমুদ্রবক্ষের বিস্তৃতি কাকে বলে? মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে আগ্নেয় ক্রিয়াকলাপের প্রভাবে নতুন নতুন মহাসাগরীয় ভূত্বকের উৎপত্তি এবং সেখান থেকে ক্রমশ প্রান্তভাগের দিকে মহাসাগরীয় তলদেশের বিস্তারের ঘটনাকে সমুদ্রবক্ষের বিস্তৃতি বলে। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। ধরো এই হাত দুটোকে আমি জয়েন্ট করে আছি, এবার আমি এই হাতের মাঝখানে আমি এই পেনটাকে নিয়ে এলাম, তাহলে আমার হাতটা একটু হলেও এদিকে আর এদিকে সরেছে না সরেনি? এবার যদি আমি আরেকটা পেন ঢোকাই তাহলে একটু সরলো, আরেকটা যদি আরেক কিছু ঢোকাই, আমি একটা বই ঢোকালাম তাহলে এতটা সরলো, তাই না? তাহলে এইভাবে সরে যাচ্ছে, এই দুটো হাত প্রসারিত হচ্ছে। ঠিক একই রকম ভাবে যে সাগর বা মহাসাগর গুলো রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম একটা সাগর দেখো, এই যে এটা মনে করো একটা সাগর, এই সাগরের মধ্যখানে রয়েছে তোমার মধ্য সামুদ্রিক শৈলশিরা। এই মধ্য সামুদ্রিক শৈলশিরা গুলোতে একটা ফাটল তৈরি হয়, আর এই ফাটল বরাবর গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ার থেকে উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে আসে। তাহলে ম্যাগমা বেরিয়ে সেই ফাটলের মধ্যে জমা হয়েছে, জমা হলো, তো এই ফাটলটা কি প্রসারিত হলো, প্রসারণের ফলে দুই দিকের ভূত্বককে প্রতিসারী পাত সীমানা বরাবর দুই দিকে ঠেলে দেয়। এইভাবে মহাসাগরের তলদেশের বিস্তারটা ঘটছে। এবার বিস্তার ঘটার ফলে, এবার বিস্তার ঘটলো কি আয়তনে বেড়ে গেল? কিন্তু না, এই মহাসাগরগুলো যদি আয়তনে বেড়েই যায় তাহলে তো পৃথিবীর যে টোটাল ক্ষেত্রফল বাড়বে, কিন্তু তা না। পক্ষান্তরে এই দুই দিকটা কিন্তু নিমজ্জিত হয়ে যায় ভূগর্ভে। যেমন ভাবে তোমার পরিচলন পদ্ধতিতে নিমজ্জিত হয়, যেমন ধরো তুমি চা করছো বা দুধ গরম করছো, তাহলে তাপ লাগছে, তাপ লাগার ফলে দুধটা যখন উতলিয়ে যায়, মধ্যভাগটা ফুলে ফেপে ওঠে, কিন্তু উতলিয়ে গিয়ে ওই দুধটা আবার তোমার পাত্রের দুই দিকে কিন্তু উপচে পড়ে যায়। তাহলে কি বলতো, এই যে উপচে পড়ে যাওয়া, তার মানে এই ম্যাগমা বেরোচ্ছে, নতুন ভূত্বক গঠিত হচ্ছে, আর এই দুই পাশের যে নতুন ভূত্বকটা সরে গেছে সেইটা আবার প্রতিসারী পাত সীমানা বরাবর ভূগর্ভে প্রবেশ করে গিয়ে ও আবার ভূত্বকে গলে যায়, গিয়ে আবার ওই গলিত পদার্থটা আবার বেরিয়ে আসছে। এইভাবে চক্রাকার পদ্ধতিতে কিন্তু ব্যাপারটা চলছে। এই জন্য সমুদ্রবক্ষের বিস্তারটা ঘটছে না, সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে কিন্তু ব্যাপারটা হলো যে আয়তনে কিন্তু ওটা বাড়ছে না। এই ব্যাপারটাকে বলা হয় সমুদ্রবক্ষের বিস্তৃতি। তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরা অঞ্চলে আগ্নেয় ক্রিয়াকলাপের প্রভাবে, এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটলো, আগ্নেয়গিরি ক্রিয়াকলাপের প্রভাবে নতুন মহাসাগরীয় ভূত্বকের উৎপত্তি এবং সেখান থেকে ক্রমশ প্রান্তভাগের দিকে
মহাসাগরীয় তলদেশের বিস্তারের ঘটনাকে বলা হয় সমুদ্রবক্ষের বিস্তৃতি। যে এটা লিখলে কি 2 নম্বর পাওয়া যাবে? এটা এই সংজ্ঞাটা লেখার পরে ওই প্রবক্তার নাম দিয়ে দিবে, তাহলে মোটামুটি 2 নম্বরের অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা জেনে নিলাম সমুদ্রবক্ষের বিস্তৃতি কাকে বলে। নেক্সট, এই সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি প্রবর্তনের পূর্বে তিনি যে তত্ত্বগুলো থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন, এই দুটো তত্ত্বের কথা বলতে হয়, অনেকগুলো তত্ত্ব থেকেই তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, তার মধ্যে দুটো তত্ত্বের কথা না বললেই নয়। একটা হলো অ্যালফ্রেড ওয়েগনারের মহিসঞ্চারণ মতবাদ, যেটা তোমরা হয়তো পূর্বের ক্লাসগুলোতে একাদু জেনেছো। মহিসঞ্চারণ মতবাদ সম্পর্কে অনেক বড় ডিটেলস নিয়ে আলোচনা করতে হয়। তো ওয়েগনারের মহিসঞ্চারণ, মহাদেশীয় সঞ্চারণ যে মতবাদ সেইটা, আর একটা আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোতের মতবাদ, এই দুটো ধারণা হ্যারি হেসকে তার সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি তৈরিতে উৎসাহিত করেছিল, তাই না? তাহলে দুটো ধারণার কথা বলতে হয়, একটা অ্যালফ্রেড ওয়েগনারের মহিসঞ্চারণ মতবাদ, আর একটা হলো আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত মতবাদ। এই দুটো মতবাদ হ্যারি হেমন্ড হেভেসকে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব ধারণাতে ইন্সপায়ার করেছিল, ওকে উৎসাহিত করেছিল, তাই না? নেক্সট দেখো, এই তত্ত্বের মূল বক্তব্য কি, আমরা দেখে নেব যে এই তত্ত্বের মূল বক্তব্যগুলো কি ছিল। এক এক করে আমরা জানবো, 1, 2, 3, 4 করে আমরা আলোচনা করছি যে তত্ত্বের মূল বক্তব্যটা কি ছিল, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের মূল বক্তব্য কি ছিল। দেখো, প্রথম যেটা আলোচনা করা হচ্ছে সেটা হলো হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব, সামুদ্রিক ভূতত্ত্ব, ভূ রসায়ন, ভূ পদার্থবিদ্যা এর ভিত্তিতে তিনি বলেন ক্ষুব্ধ মণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে মহাসাগরীয় ভূত্বক ফেটে বা গলে গিয়ে অসংখ্য ফাটল বা চ্যুতি রেখার সৃষ্টি হয়। দেখো, এখানে একটা ছবি দেখো, যে আমরা জানি ভূ অভ্যন্তরকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল বা ভূত্বক। এই হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল, এই হচ্ছে তোমার গুরুমণ্ডল, আর এটা হলো তোমার ভূত্বক, তাই না? সরি, এটা হলো ভূত্বক। এবার দেখো যে এই কেন্দ্রমণ্ডল এর উপরে যে গুরুমণ্ডল রয়েছে, এটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। এখানে ভূত্বক গঠনকারী উপাদানগুলো প্রচন্ড উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে, তাই না? আর এখানে তাপমাত্রার তারতম্যের পার্থক্যের কারণে এখানে সব সময় কি হয়, কিছু কিছু এলাকার তাপ অত্যধিক পরিমাণে বেড়ে গিয়ে ওই অঞ্চলটা হটস্পট বা তপ্ত বিন্দুর মধ্যে পড়ে, আর ওখানে একটা ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়, যেটাকে প্লিউম বলা হয়, তাই না? এই প্লিউম বরাবর যখন ম্যাগমা উপরের দিকে ওঠে, এই যে দেখো, এটা ভূত্বকের মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর কি তৈরি হলো? প্রথমে ফাটল তৈরি হলো, এই ফাটল বরাবর ম্যাগমা কিন্তু বেরিয়ে গেল। ম্যাগমা বেরিয়ে যাওয়ার পর এখানে ফাটল প্রথম প্রাথমিক অবস্থায় কি তৈরি হচ্ছে? বিভিন্ন ধরনের ফাটলের সৃষ্টি হচ্ছে। এটা হলো প্রথম প্রাথমিক কথা, যে তাপীয় পরিচলন স্রোত যেটা বলছে যে গুরুমণ্ডলের অ্যাসথেনোস্ফিয়ারের উত্তপ্ত ম্যাগমা লাভা মহাসাগরীয় যে ভূত্বক, মহাসাগর তলদেশের যে ভূত্বক, সেটা এই পরিচলন স্রোতের কারণে বা ঊর্ধ্বমুখী চাপের কারণে ম্যাগমার সেখানে কি তৈরি হয়? ফাটল তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে ফাটলের সৃষ্টি হলো বা চ্যুতি রেখার সৃষ্টি হলো, এই যে ফাটল সৃষ্টি হলো, এটা আমি পরে আলোচনা করছি। এটা প্রথমে ফাটল সৃষ্টি হলো, তাই না? মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ফাটল সৃষ্টি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে কি হলো? লক্ষ লক্ষ বছর ধরে ওই ফাটল বরাবর অবিরাম ব্যাসল্ট জাতীয় লাভা নির্গত হয়ে সামুদ্রিক ভূত্বকের উপর সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। প্রতিসারী সীমানা বরাবর সমুদ্রবক্ষের বিস্তার ঘটতে থাকে। ম্যাগমা নির্গমনের সময় সৃষ্ট প্রবল চাপে ভূত্বক ক্রমশ পাশের দিকে বিস্তার লাভ করতে থাকে এবং মাঝের ফাঁকা অংশে লাভা জমে নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয়। একটু আগে আমি উদাহরণ বললাম যে দুটো হাত চেপে ধরে আছি, মাঝখানে যদি পেনটা আসে তাহলে এর সঞ্চারণ ঘটবে। ঠিক একই রকম এই পদ্ধতিতেই ব্যাপারটা সহজ করে বোঝো, যে প্রাথমিক অবস্থায় সে যে কারণেই হোক, ওই যে তাপীয় পরিচলন স্রোত বা ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে কি হয়েছে, মহাসাগরীয় ভূত্বকের মাঝে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছো?
এবার ফাটল বা গ্যাপ তৈরি হলে সেই কেন্দ্রমণ্ডল বা গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারের যে উত্তপ্ত গলিত ম্যাগমা সেটা কি হবে, ওই ফাটল বরাবর বেরিয়ে আসবে। তো বেরিয়ে এসে এখানটায় জমা হলো, তাহলে এই যে এই এলাকাটাই জমা হলো, জমা হয়ে যাওয়ার ফলে এই দুপাশের ভূত্বক, এটা এদিকে সরে গেছে আর এটা এদিকে সরে যাবে, ঠিক একই রকম ভাবে মাঝে যদি ফাটল বরাবর ম্যাগমা এসে জমা হয়, শক্ত কঠিন হয়ে নতুন ভূত্বক তৈরি করে, তাহলে আগেকার ভূত্বককে প্রতিসারী পাতসীমানা বরাবর ঠেলে দেবে, তাই না? তাহলে ঠেলে দিচ্ছে এবং নতুন মহাসাগরে, যে এটা নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হলো। বুঝতে পেরেছ? নেক্সট, এবার দেখো এইভাবে নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি এবং বিস্তারের ফলে মহাসাগরের দুদিকের সীমানায় অবস্থিত মহাদেশীয় ভূত্বক পরস্পরের দিক থেকে দূরে সরে যেতে থাকে। তাহলে এটা এদিকে সরে গেল, এটা এদিকে সরে গেল, দুটো দুদিকে সরে যেতে শুরু করলো। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যতদূর পর্যন্ত নতুন সমুদ্র বক্ষ প্রসারিত হয়, সমুদ্র তলদেশে সেই সম্প্রসারণশীল অঞ্চলকে বলা হয় বিস্তার অঞ্চল বা স্প্রেডিং জোন। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরে যাবে। তাহলে এই যে দেখো মহাদেশ, এটা একটা মহাদেশীয় ভূভাগ আর এটা একটা মহাদেশীয় ভূভাগ। এখানে ম্যাগমা উদ্গীরণের ফলে এইটা এখান থেকে আগে ছিল কোথায়, এই জায়গায়, এটা এদিকে সরে গিয়ে এই অবস্থায় এসেছে, এটা এদিকে সরে গিয়ে এই অবস্থায় এসেছে। তাহলে এই পুরো অঞ্চলটা, এই যে এইটুকুটা অঞ্চল, এটাই হলো তোমার বিস্তার অঞ্চল বা স্প্রেডিং জোন। ক্লিয়ার? তাহলে মাঝে জমা হয়েছে ম্যাগমা, যার কারণে দুই দিকের ভূভাগ সরে গিয়ে যে অঞ্চলটুকু বিস্তার লাভ করেছে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় বিস্তার অঞ্চল বা স্প্রেডিং জোন। মানে খুবই সহজ ভাবে বুঝে নাও ব্যাপারটা। বুঝতে পেরেছ? আচ্ছা, তার হিসেব অনুযায়ী সমুদ্রবক্ষ বিস্তারের হার খুব কম। আচ্ছা, এটা কি একদিন দুদিনে মানে সরছে না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে একটু একটু করে সরছে। যার ফলস্বরূপ দেখা যায় যে মহাসাগরীয় ভূত্বক শৈলশিরার দুপাশের মহাদেশ বছরে 1 সেমি করে সরে যায়, বছরে 1 সেন্টিমিটার, 1 সেমি পার বছর। তাহলে বছরে 1 সেন্টিমিটার করে সরে যায়, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার। যেমন আটলান্টিক মহাসাগরের তলদেশ বছরে 2 সেন্টিমিটার করে চওড়া হয়। যদি মনে করি যে এটা আটলান্টিক মহাসাগর, এর ছবি আমি দেখাচ্ছি, তাহলে এই মধ্য আটলান্টিক শৈলশিরাবর এদিকে 1 সেমি, এদিকে 1 সেমি, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল সরণটা কত হলো? 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আর এই হিসেব অনুযায়ী আটলান্টিকের নতুন ভূত্বকের গড় বয়স ধরা হয় 20 কোটি বছর। মানে আজ পর্যন্ত যতটুকু প্রসারিত হয়েছে বা সরেছে, সেই হিসেব অনুযায়ী আটলান্টিক মহাসাগরের নতুন যে ভূত্বক, তার বয়স কত? 20 কোটি বছর। তাহলে এটা একদিন দুদিনের কাজ নয়, এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে একটু একটু করে সরছে, বছরে 1 সেন্টিমিটার করে। ক্লিয়ার? আচ্ছা, এবার সমুদ্র তলদেশের এই প্রসারের সঙ্গে পুরনো ভূত্বকীয় অংশের বিনাশ ঘটে। তাহলে সমুদ্র তলদেশের বিস্তার ঘটছে আর পুরনো ভূত্বকের বিনাশ ঘটছে। কিভাবে বিনাশ ঘটছে? পরিচলন স্রোতের নিম্নমুখী বাহু বরাবর মহাসাগরীয় খাতে পুরনো ভূত্বক ঢুকে গিয়ে ধ্বংস হয়ে যায়। সমুদ্র তলদেশের এই সংকোচনশীল অঞ্চলকে অবনমন অঞ্চল বা সাবডাকশন জোন বলা হয়ে থাকে। দেখো ব্যাপারটা এখানে বোঝো যে এই বাহুটা সরে গেল, সরে গিয়ে এখানে কিন্তু প্রবেশ করেছে, এই বাহুটা এদিকে সরে গিয়ে এখানে কিন্তু প্রবেশ করেছে। তাহলে দেখো দুই দিকে সরে গিয়ে কিন্তু প্রবেশ করছে, তাই না? এদিকটা এদিকে সরে গিয়ে প্রবেশ করছে, এখানে এটা সরে গিয়ে প্রবেশ করছে। তাহলে যদি এই মহাসাগরীয় ভূত্বক গুরুমণ্ডলে গিয়ে প্রবেশ করে, যে এলাকা বরাবর প্রবেশ করছে এই এলাকাটাকে বলা হয় সাবডাকশন জোন বা অবনমন অঞ্চল, বেনি অফ জোনও বলা হয়ে থাকে, তাই না? তাহলে এই জায়গা বরাবর প্রবেশ করছে। ও যদি গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই ভূত্বকটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তাই না? তাহলে একদিকে যেমন মহাসাগরীয় ভূত্বক প্রসারিত হলো, তার প্রান্ত ভাগটা আবার ভূত্বক অতিক্রম করে গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারে গিয়ে প্রবেশ করছে এবং ওটা ধ্বংস হচ্ছে, গলে যাচ্ছে।
তাহলে এই গলে যাওয়া ভূত্বক আবার ম্যাগমা রূপে কোথায় আসছে? ম্যাগমা রূপে আবার এই ফাটল বরাবর বেরিয়ে আসছে, আবার নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে। এইভাবে তোমার পুরো মানে এটা সৃষ্টি হচ্ছে। তাপ ও চাপে পুরনো মহাসাগরীয় ভূত্বক গলে যায়, যেটা বললাম এই পুরনো গলিত ম্যাগমা পুনরায় পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে নির্গত হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বকের জন্ম দেয়। তাই কনভেয়ার বেল্টের মতো সামুদ্রিক ভূত্বক মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে বাইরের দিকে যে হারে বিস্তার লাভ করে প্রান্তভাগে সামুদ্রিক খাতে সেই একই হারে শেষ হচ্ছে, ফলে ভূত্বকের মোট ক্ষেত্রমান সমান থাকে। এখানে একটা জিনিস তোমরা জানলে, কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট জিনিসটা কি, দেখবে যে এয়ারপোর্টে দেখবে যে একটা পাতের সঙ্গে কোনো মানে চামড়ার বা কিছু একটা প্লাস্টিকের লাগানো থাকে, দিয়ে ব্যাগগুলোকে রেখে দেওয়া হয় না, দিয়ে ব্যাগগুলো তোমার ডিটেক্ট করার জন্য একটা এরকম বেল্ট লাগানো থাকে। এখানে ব্যাগটা চাপিয়ে দিলে ভিতর চলে গেল, ডিটেক্ট করা হয়ে গেল, আবার ওই প্রান্তে গিয়ে ব্যাগটাকে রেখে দিল। তাহলে এইভাবে যে ঘুরছে ব্যাপারটা, কনভেয়ার বেল্টটা হলো এটা ঘোরা। লোহার পাতের সঙ্গে একটা বেল্ট লাগানো থাকে, যেখানে ব্যাগটা রেখে দিয়ে ও ডিটেক্ট করে নিল, মেশিনের ভিতরে ঢুকে গেল কিছু আছে কিনা বন্টম। তোমরা দেখেছো এগুলো, তোমার শপিং মল টল অনেক জায়গায় এরকম করা হয়ে থাকে, বড় বড় সিনেমা এতে, শপিং মলে, তারপরে তোমার এয়ারপোর্টে, মেট্রোতে করা হয়ে থাকে, ব্যাগটা রেখে দিয়ে চেক করা হয়, তাই না? তো এইভাবে এই কনভেয়ার বেল্টের মতোই ব্যাপারটা, এই ভূত্বকটা সরে গেল, তলে প্রবেশ করলো, আবার গলে গিয়ে আবার এটা ম্যাগমা রূপে আবার ফাটল বরাবর বেরিয়ে আসছে। এই একই রকম প্রসেসে নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে, পুরনো ভূত্বক ধ্বংস হচ্ছে, যার ফলে এই যে ভূত্বকের মোট ক্ষেত্রমান, পৃথিবীর যে টোটাল ক্ষেত্রমান, পৃথিবীর ভূত্বকের যে টোটাল ক্ষেত্রমান, সেটার কিন্তু বাড়া কমা হচ্ছে না। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে এই 4 নম্বর যে মূল কথা সেটাও আমরা জেনে নিলাম। এই ছিল তোমার কি বলবো, সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের মূল বক্তব্য। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? আলটিমেট দাঁড়ালো এই ছবিটাতে মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে যে প্রাথমিক অবস্থায় ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত বা তাপীয় পরিচলন স্রোতের কারণে শিলাস্তরে ফাটল সৃষ্টি হলো। এই ফাটল বরাবর গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারের ম্যাগমা ফাটল বরাবর বেরিয়ে এলো। বেরিয়ে আসার ফলে দুই পাশের ওই শৈলশিরার, মধ্য সামুদ্রিক শৈলশিরার দুই পাশের শিলাস্তরকে প্রতিসারী পাতসীমানা বরাবর ঠেলে দিচ্ছে, যার ফলে নতুন নতুন এই 3 নম্বর ছবিতে দেখো, এটা একটা ভূত্বক তৈরি হয়েছে। এই ভূত্বকের পরে এটা সরে যাওয়ার ফলে আবার একটা গ্যাপ তৈরি হয়েছে, সবুজ কালার দিয়ে দেখো, আবার একটা নতুন ভূত্বক তৈরি হলো। এখানে এটা আগে তৈরি হলো, তারপরে এটা দ্বিতীয় পর্যায়ে তৈরি হয়েছে, আবার তৃতীয় পর্যায়ে দেখো আর একটা ভূত্বক তৈরি হয়ে গেছে। এইভাবে নতুন নতুন ভূত্বক তৈরি হচ্ছে, আর পুরনো ভূত্বকটাকে দুই পাশে সরিয়ে দিচ্ছে। যতদূর পর্যন্ত সরাচ্ছে সেটাকে বলা হয় বিস্তার অঞ্চল। এইভাবে পুরনো ভূত্বক একটা সময় তার প্রান্ত ভাগে গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারে প্রবেশ করে পুনরায় গলে গিয়ে ম্যাগমা লাভায় পরিণত হচ্ছে। এইভাবে ওই লাভা ম্যাগমা আবার ফাটল বরাবর এসে নতুন ভূত্বক সৃষ্টি করছে, যার ফলে এই কনভেয়ার বেল্টের মতো এই ভূত্বকের গঠন বিনাশ এটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। আর এই কারণেই কিন্তু টোটাল ত্বকের মোট যে ক্ষেত্রমান সেটা কিন্তু একই থাকছে, বাড়ছে না। তাহলে ধারণা ক্লিয়ার হয়ে গেছে? দেখো ব্যাপারটা সহজ করে বুঝে নাও, ঠিক আছে? আমি যতটা পারছি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার কথা হলো যে সমুদ্র বক্ষের এই যে বিস্তার, এর মূল কারণ কি? কারণকে সাধারণত দুটো ভাগে ভাগ করে। এটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের মূল কারণগুলো কি কি? তাহলে কারণগুলো দুটো, ঠিক আছে? একটা হলো পরিচলন স্রোত, আর একটা হলো মহিসঞ্চারণশীল পাত। পরিচলন স্রোত তো আমি বললাম একটু আগেই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ক্ষুব্ধ মণ্ডলে অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারে ম্যাগমার ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতে দুটি মহাসাগরীয় পাত পরস্পরের থেকে দূরে সরে যায়। ওই অংশে ফাটল সৃষ্টি হয়ে ব্যাসল্ট লাভা জমা হয়ে নতুন ভূত্বক গড়ে ওঠে। মগ্ন সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়। কালক্রমে পরিচলন স্রোতের অনুভূমিক ও বহির্মুখী প্রবাহ মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে অবস্থিত মহাদেশীয় ভূত্বককে ঠেলে সরিয়ে দেওয়ার ফলে সেখানে নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। তাহলে এই যে আর্থার হোমসের তাপীয় পরিচলন যে স্রোত, সেটা বলছে যে
মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ওই দুর্বল অংশে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়, যার ফলে গুরুমণ্ডলের স্থনোস্ফিয়ারে লাভা ওই ফাটল দিয়ে বেরিয়ে নতুন ভূত্বক সৃষ্টি করে, যার ফলে দুই পাশের মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বককে ঠেলে সরিয়ে দেয়, এবং ঠেলে সরিয়ে দেওয়ার ফলে ওখানে মধ্য সামুদ্রিক নতুন নতুন ভূত্বক অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। কালক্রমে পরিচলন স্রোতের অনুভূমিক এবং বহির্মুখী প্রবাহ মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে অবস্থিত মহাদেশীয় ভূত্বককে ঠেলে সরিয়ে দেয়, ফলে সেখানে নতুন মহাসাগরীয় ভূত্বকের সৃষ্টি হয়। এই একটা কারণ সমুদ্রবক্ষের বিস্তৃতির জন্য। আর একটা কারণ হলো তোমার সঞ্চারণশীল পাত। দেখো, মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে সামুদ্রিক পাতগুলি বিপরীত দিকে সরে যায়, বিপরীত দিকে সরে গেল, এই একটা পাত সরে এসেছে আর এই একটা পাত সরে এসেছে, গিয়ে ব্যাসল্ট লাভা জমা হয়ে নতুন সামুদ্রিক ভূত্বকের তৈরি হলো, যেমন এখানে একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হলো। অন্যদিকে মহাসাগরের প্রান্তভাগে সঞ্চারণশীল পাতগুলি সামুদ্রিক খাত বরাবর নিমজ্জিত হয়ে পুরনো সামুদ্রিক ভূত্বকের বিনাশ ঘটে। ওই যে সামুদ্রিক খাত, এই যে এটা নেমে গেল, নেমে গিয়ে এটার বিনাশ ঘটছে, গিয়ে মহাসাগরীয় যে ভূত্বক সেটার বিনাশ ঘটছে প্রান্তভাগে। বুঝতে পেরেছ? এই দুটো কারণের জন্যই কিন্তু সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। এবার আমরা এই সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের সাপেক্ষে প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রমাণগুলি আলোচনা করো, হয়তোবা 3 মার্কের জন্য দিতে পারে আলাদা করে, 3 মার্কের জন্য। তাহলে আমি একটা বড় প্রশ্ন 5 নম্বরের জন্য পড়ে নিলে ওখান থেকে 2 অথবা 3 মার্কের প্রশ্নগুলো আটকাবে না। প্রমাণগুলো আলাদা করে 3 নম্বরের দিতেই পারে, তাই না? তবে আমি বলি যে এটা 5 নম্বরের প্রশ্নের জন্যই তোমাদের নির্ধারিত, এবং এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের সাপেক্ষে প্রমাণগুলো কি কি আমরা এক এক করে জেনে নেব। প্রথম প্রমাণ হলো শিলার বয়স। দেখো, শিলার বয়স নির্ণয় করা হয় যে পদ্ধতিতে, সেটাকে বলা হয় রেডিওমেট্রিক পদ্ধতি। এই রেডিওমেট্রিক পদ্ধতিতে শিলার বয়স নির্ধারণ করে দেখা গেছে যে শৈলশিরার শীর্ষদেশের শিলা বয়সে নবীন, এবং সেখান থেকে যত দূরে যাওয়া যায় শিলার বয়স প্রাচীন। তাহলে শীর্ষদেশের নবীন এবং যত দূরে যাওয়া যায় সেটা প্রাচীন এবং প্রাচীনতর হতে থাকে। তাই বলা যায় সামুদ্রিক শৈলশিরা নতুন ভূত্বক সৃষ্টি হয়েছে এবং পুরনো সমুদ্রবক্ষকে ঠেলে সরিয়ে দিয়েছে। এই ছবিটাতে লক্ষ্য করো যে আমরা এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে, এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে আমরা দুই প্রান্তে যতটা যাব, ঠিক এই জায়গা, মনে করো এই জায়গা, এই অঞ্চলটার শিলার বয়স কিন্তু নবীন, আর দূরে যে এই অঞ্চলটা দেখছো, টোটাল এই অঞ্চলটা, এর বয়সটা অপেক্ষাকৃত প্রাচীন। তাহলে এটা কি প্রমাণ করে? যে নিশ্চয় নতুন ভূত্বক তৈরি হয়েছে আর পুরনো ভূত্বককে ঠেলে সরিয়ে দিয়েছে, তাই না? দেখো, এখানে আবার নতুন ভূত্বক তৈরি হলো, এটা একটু প্রাচীন হলো, মাঝে আবার নতুন ভূত্বক তৈরি হয়েছে, এই ভূত্বকটাই আবার প্রাচীন হয়ে গেছে, মাঝে আবার নতুন নতুন ভূত্বক তৈরি হচ্ছে। তাহলে এটা প্রমাণ করছে যে সামুদ্রিক শৈলশিরার শীর্ষদেশ বরাবর শিলার যে বয়স সেটা নবীন, এবং দুই প্রান্তে যতটা যাব, দুই প্রান্তে সেই শিলার বয়স প্রাচীন থেকে এবং প্রাচীনতর হয়ে যাচ্ছে। তাই বলা যায় যে সামুদ্রিক শৈলশিরাতে নতুন নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে এবং পুরাতন ভূতবক্ষকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে। তাহলে এটা প্রমাণ করে যে সমুদ্রবক্ষের বিস্তার হচ্ছে। দ্বিতীয় নম্বর প্রমাণ কি? দ্বিতীয় নম্বর প্রমাণ হলো জয়েন্টস সংক্রান্ত প্রমাণ। জয়েন্টসটা কি? জয়েন্টস এর ফুল ফর্ম হলো জয়েন্ট ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং, সংক্ষেপে যেটা জয়েন্টস নামে পরিচিত। এই প্রকল্পের অধীনে গ্ল্যামার চ্যালেঞ্জার নামক জাহাজ বিভিন্ন সময়ে মহাসাগর তলদেশের নমুনা সংগ্রহ করেছে। তাহলে জয়েন্টস একটা প্রকল্পের নাম। এই প্রকল্পটা কি করেছে? গ্লোমার চ্যালেঞ্জার নামক জাহাজে করে বিভিন্ন সময়ে মহাসাগরের তলদেশের নমুনা সংগ্রহ করেছে, যার দ্বারা সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ পাওয়া গেছে। কিভাবে? যেমন উত্তর আটলান্টিকে মাত্র 2 কিমি গভীরতায় ম্যাগমা চেম্বারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উত্তর আটলান্টিক মহাসাগরে সামুদ্রিক শৈলশিরা বরাবর
মধ্য সামুদ্রিক স্থলশিরা বরাবর মাত্র 2 কিলোমিটার গভীরেই ম্যাগমা চেম্বারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাত্র 2 কিলোমিটার, তার মানে বোঝা যাচ্ছে যে ওই সামুদ্রিক স্থলশিরা বরাবর ম্যাগমার উদগীরণ ঘটছে। দ্বিতীয়ত, মধ্য আটলান্টিক স্থলশিরা বরাবর ম্যাগমার উদগীরণ ঘটে। যেহেতু ম্যাগমা চেম্বার লক্ষ্য করা গেছে, সেহেতু বলাই যায় যে ওই ম্যাগমা চেম্বার বরাবর মধ্য আটলান্টিক স্থলশিরা বরাবর ম্যাগমার উদগীরণ ঘটে। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলার বয়সের ক্রমবৃদ্ধি দেখা গেছে। এর থেকে বোঝা যায় সমুদ্রগর্ভের বিস্তার হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে গ্লোমার চ্যালেঞ্জার বিশেষত এই আটলান্টিক মহাসাগরের তলদেশের গভীরতার তথ্য পরিমাপ করতে গিয়ে বিভিন্ন তথ্য পেয়েছে, যে তথ্যগুলো থেকে প্রমাণিত হয়েছে যে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্য সামুদ্রিক যে শৈলশিরা, সেখানে 2 কিলোমিটার গভীরে ম্যাগমা চেম্বারের উপস্থিতি। আবার মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর ম্যাগমার উদগীরণ ঘটেছে। পাশাপাশি মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিলার বয়সের ক্রমবৃদ্ধি দেখা গেছে। অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি শিলার বয়স কম এবং যত দূরে গেছে শিলার বয়সটা তত বেশি হচ্ছে। এটা প্রমাণ করে যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে। তাহলে জয়েট সংক্রান্ত প্রমাণও এটা প্রমাণিত করে যে হ্যারি হেস এর মহাসঞ্চয় এই সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটি সঠিক। নেক্সট প্রমাণ হলো তোমার পুরা চুম্বকীয় অসঙ্গতি। এই ব্যাপারটা একটু ভালো করে বোঝো। চুম্বকীয় অসঙ্গতি জিনিসটা হলো প্যালিওম্যাগনেটিজম। প্যালিও শব্দের অর্থ হলো অতীত, আর ম্যাগনেটিজম শব্দের অর্থ হলো চুম্বকত্ব। পুরা চুম্বকত্ব জিনিসটা কি এটা একটু বুঝে নাও। যে এই যে ম্যাগমা গুরুমণ্ডলের অ্যাস্থমোস্ফিয়ার থেকে বেরোচ্ছে, ম্যাগমা উদগীরণের সময় তার মধ্যে কিছু চৌম্বকীয় অণু থাকে। যেমন তোমার চৌম্বকীয় অণুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাগনেটাইট আর ইলেমেনাইট। এই চৌম্বকীয় অণুগুলো কিন্তু সঞ্চারণ, যখন তরল অবস্থায় থাকে এগুলো সঞ্চারিত হতে পারে, কিন্তু যখন এগুলো জমাটবদ্ধ হয়, ম্যাগমা জমাটবদ্ধ হয়ে যখন শিলায় পরিণত হয়, তখন ওই শিলার মধ্যে যে চৌম্বকত্বটা প্রতিস্থাপিত হয় সেটা কিন্তু সেই সমকালীন পৃথিবীর যে চৌম্বকীয় নতি, চৌম্বকীয় মেরু, তার সাপেক্ষে প্রতিস্থাপিত হয়। বোঝা গেল না? ব্যাপারটা হলো যে পৃথিবীর যে মেরু রয়েছে, আমরা জানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, আর এই উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর একটা অক্ষ কল্পনা করা হয়। এই অক্ষ বরাবর কি করছে? পৃথিবী নিজে নিজে আবর্তন করছে। এটা হলো পৃথিবীর মেরু অক্ষ, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু। কিন্তু পৃথিবীর চৌম্বকীয় মেরু কিন্তু আলাদা, একটু ওই বরাবর নয়, একটু দূরে অবস্থান করছে চৌম্বকীয় মেরুটা। তাহলে এই সমসাময়িক চৌম্বকীয় যে মেরু, উত্তর দিকটা যেদিকে অবস্থান করছে এবং দক্ষিণ দিকটা, সেই চৌম্বকীয় দিককেই অনুসরণ করেই কিন্তু ওই শিলাটা যখন কঠিন হয়, ওই শিলাটা চৌম্বকত্ব লাভ করে। বুঝতে পেরেছ? তাহলে আমি এটা বলতে চাইছি যে ধরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কোনো লাভা জমাট বেঁধে একটা কঠিন শিলা তৈরি হয়েছে, তো তখন চৌম্বকীয় নতি যে অবস্থায় ছিল, সেই চৌম্বকীয় নতি অনুসারে ওই শিলার মধ্যে চৌম্বকীয় ব্যাপারটা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ উত্তর মেরু যেদিকে ছিল সেদিকে উত্তর মেরু চৌম্বকত্ব, এবং দক্ষিণ মেরু যেদিকে ছিল উত্তর দক্ষিণ মেরু। তো ব্যাপারটা আমি বলতে চাইছি যে পৃথিবীর যে চৌম্বকীয় যেটা ব্যাপার, সেটা কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে। আজ থেকে মোটামুটি 200 বার মতো চেঞ্জ হয়েছে চৌম্বকীয় মেরু 200 বারের মতো চেঞ্জ হয়েছে। তাহলে সমসাময়িক যে চৌম্বকীয় নতি যে অবস্থায় ছিল শিলা কঠিন হওয়ার সময়, ওই রকম মানে সেম টু সেম একই রকম চৌম্বকীয় নতি লাভ করেছে। বুঝতে পেরেছ? ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হেস তার মূল গবেষণাপত্রে পুরা চৌম্বকীয় অসঙ্গতি সম্পর্কে কোনো আলোচনা করেননি, কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুজন ভূতত্ত্ববিদ, একজন ফ্রেডরিক জে ভাইন এবং ড্রুমন্ড এইচ ম্যাথিউজ, হ্যারি হেস তার সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বে পুরা চৌম্বকের ব্যাপারটা অতটা ক্লিয়ার করেননি।
তার সমর্থনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুজন ভূতত্ত্ববিদ, একজনের নাম হলো ফ্রেডরিক জে ভাইন এবং একজনের নাম হলো ড্রুমন্ড এইচ ম্যাথিউস, ওরা কি করলেন, একটা উল্লেখযোগ্য প্রমাণ সংগ্রহ করেন। দেখা গেছে তরল লাভা প্রবাহ কঠিন হওয়ার সময় তার মধ্যে থাকা চুম্বক খনিজ যেমন ম্যাগনেটাইট, ইলেমেনাইট চৌম্বকীয় দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ মুখে করে থেকে কঠিন হয়। সুতরাং এইসব পুরা চৌম্বকগুলির অবস্থান দেখে লাভা সঞ্চিত হওয়ার সময় ভূচম্বকের দিক ও মাত্রা কেমন ছিল তা বোঝা যায়। অর্থাৎ তখন পৃথিবীর চৌম্বকীয় নতিটা কেমন ছিল সেটা বোঝা যায় সেই সময় তরল লাভা কঠিন হয়ে যখন ওই শিলাটা তৈরি হয়েছিল সেটা দেখে বোঝা যায় যে তখন সেই সমসাময়িক পৃথিবীর চৌম্বকীয় নদীটা কেমন ছিল। এই ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর চৌম্বকীয় দিক নানান সময়ে যেহেতু পরিবর্তিত হয়েছে, বললাম যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পরিবর্তিত হতে হতে এটা প্রায় 200 বার পরিবর্তিত হয়েছে, তাই সামুদ্রিক শৈলশিলার অক্ষের দুই দিকের ভূত্বকে স্বাভাবিক ও বিপরীত শিলা চৌম্বকিত্ব দেখা যায়। সামুদ্রিক শৈলশিলা বরাবর যে নতুন নতুন ভূত্বকগুলো তৈরি হলো বিভিন্ন সময়ে, তাদের মধ্যে স্বাভাবিক এবং বিপরীত শিলা চুম্বকত্ব দেখা যায়, যা থেকে প্রমাণিত হয় সামুদ্রিক ভূত্বকের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে সৃষ্টি হয়েছে। ছবিটাতে দেখে ক্লিয়ার করি, দেখো এটা একটা নতুন ভূত্বক তৈরি হলো, এই একটা ভূত্বক তৈরি হয়েছে, এই একটা নতুন ভূত্বক তৈরি হয়েছে। মনে করো যে এই ভূত্বকের এটা হলো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল, কোনো সমস্যা নেই। তখন যে চৌম্বকীয় নতি সেই অনুযায়ী এটা তৈরি হয়েছিল বলে নর্থ পোল সাউথ পোল ঠিক আছে। এরপরে এবার এটা তো পুরনো হয়ে গেল, এর নর্থ পোল একই থাকবে, সাউথ পোল এটাও নর্থ পোল একই থাকবে, সাউথ পোল এটা। কিন্তু এখানে যে আবার নতুন একটা ভূত্বক তৈরি হয়েছে, তখন দেখা গেল যে পৃথিবীর চৌম্বকীয় নতিটা উত্তর দিকে সাউথ পোল হয়ে গেছে আর দক্ষিণ দিকে নর্থ পোল হয়ে গেছে। তার মানে এটা কি প্রমাণ করছে যে এটা আগে তৈরি হয়েছিল সেই সময়ের চৌম্বকীয় নতি কে অনুসরণ করে এবং এটা পরে তৈরি হয়েছে যেটা সেই সময়। আবার এখানে দেখো এটা হচ্ছে তোমার নর্থ পোল সাউথ পোল, এটা নর্থ পোল সাউথ পোল। এখানে যেটা বললাম যে এখানে চেঞ্জ হয়ে গেল সাউথ পোল নর্থ পোল, এটা সাউথ পোল এটা নর্থ পোল। আবার এখানে যে নতুন ভূত্বকটা তৈরি হয়েছে সেটা হলো নর্থ পোল আবার সাউথ পোল। তাহলে এই যে চৌম্বকীয় নতি সমসাময়িক পৃথিবীর চৌম্বকীয় নতিকে অনুসরণ করেই প্রতিস্থাপিত হচ্ছে শিলার মধ্যে, এই জন্য আমরা এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে যাব শিলার যে বয়সটা সেটা কিন্তু চৌম্বকীয় নতিটার পরিবর্তন হতে দেখব। আর এই চৌম্বকীয় নতির পরিবর্তনটাই কিন্তু প্রমাণ করে যে নতুন নতুন ভূত্বক তৈরি হয়েছে এবং সেটা ক্রমশ দুই দিকে প্রতিসারী পাতসীমানা বরাবর সরে গেছে। ক্লিয়ার? আরেকটা প্রমাণ সেটা হলো গায়ট। গায়ট জিনিসটা কি? অ্যাকচুয়ালি গায়ট হলো তোমার একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা। গায়টটা কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা। এবার আমরা কোন মহাসাগরের তলদেশে মাঝ বরাবর যে সামুদ্রিক শৈলশিরাগুলো দেখি সেগুলো অনেকটা পাহাড়ের মতোই তীক্ষ্ণ শীর্ষদেশ বিশিষ্ট, কিন্তু এই শৈলশিরাগুলো যখন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা অনেক সময় কি হয়, মাথাটা ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গিয়ে সেটা নিচু হয়ে যায় এবং নিচু হয়ে গিয়ে সেটা সমুদ্রের তলায় নিমজ্জিত হয়। এই চ্যাপ্টা মাথাযুক্ত গোলাকার মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলোকেই বলা হয়ে থাকে গায়ট। দেখো গভীর সমুদ্রের উপর দণ্ডায়মান চ্যাপ্টা বা সমতল শীর্ষদেশ যুক্ত টেবিলের মতো সমুদ্রের জলে নিমজ্জিত আগ্নেয়গিরিগুলোকে বলা হয় গায়ট। তো গায়ট কিভাবে প্রমাণ করছে যে সমুদ্র তলদেশের সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে? এই ছবিটাতে দেখো যে এখানে একটা ভলক্যানিক আইল্যান্ড তৈরি হয়েছে যেটা মধ্য সামুদ্রিক শৈলশিরা। এবার এই শৈলশিরাটা মনে করো এখান থেকে সরে গিয়ে এখানে এসেছে, তাহলে এখানে এলে যেহেতু পৃথিবীর আকৃতি গোল, সে গোলাকারের সাপেক্ষে নিচু হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে কি হচ্ছে, এটা নিচু হয়ে গিয়ে জলের তলায় চলে এলো, জলের তলায় চলে এলো। তাহলে এখানে যে মানে মধ্য সামুদ্রিক শৈলশিরাটা তীক্ষ্ণ শীর্ষ বিশিষ্ট
যেটাকে মধ্য সামুদ্রিক শৈলশিরা বলছি, সেটা এক সময় সরতে 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 এই পর্যায়ে যখন আসবে তখন সেটা কিন্তু গোলাকার মাথাযুক্ত নিমজ্জিত গায়ট, অর্থাৎ এটা বহু কাল আগে সৃষ্ট একটা সামুদ্রিক শৈলশিরা, যেটা এখানে সৃষ্টি হয়েছিল, সরতে সরতে আজকে এই পর্যায়ে এসেছে, যেটা সমুদ্র তরঙ্গের তোমার ক্ষয়কার্যের ফলে চ্যাপ্টাটা মাথাটা চ্যাপ্টা হয়ে গেছে, এই পর্যায়ে। তাহলে এটা কি প্রমাণ করে? যে সমুদ্র বক্ষের বিস্তার ঘটেছে। অ্যাকচুয়ালি গায়ট যে নামকরণ সেটাও কিন্তু একটা গল্প রয়েছে। একজন বিজ্ঞানী গায়টের নাম অনুসারে কিন্তু এর নামকরণ করা হয়েছে গায়ট, ঠিক আছে। তিনি যে বাড়িটাই থাকতেন ওই বাড়িটা গোল, ছাদটা চ্যাপ্টা প্রকৃতির ছিল এবং তার অনুযায়ী এগুলোকে ওই গায়ট বলা হয়ে থাকে, তাই না? আচ্ছা, তো গায়টটা দেখো যে সামুদ্রিক লাভা সঞ্চয়ের ফলে শঙ্কু আকৃতির আগ্নেয় পর্বত গঠিত হওয়ার পর সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে শীর্ষভাগ সমতল হয় এবং সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় অবস্থান করার কথা, কিন্তু বাস্তবে এগুলো বর্তমানে সমুদ্রতল থেকে কয়েক হাজার ফিট গভীরে রয়েছে। সামুদ্রিক ভূত্বক সামুদ্রিক খাতের দিকে নেমে যাবার সঙ্গে ওই পর্বত ক্রমশ বসে গিয়ে মহাসামুদ্রিক খাত অঞ্চলে অনেক গভীর অবস্থান করছে, তাই গায়ট সৃষ্টি সামুদ্রিক ভূত্বকের অন্তর্ধানকে নির্দেশ করে। তো এই কথাটাই আমি বললাম যে যখন সেটা সৃষ্টির প্রাথমিক অবস্থায় ওটা ছিল একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা, মধ্য সামুদ্রিক শৈলশিরা, এবার ওটা সমুদ্রবক্ষের বিস্তারের সঙ্গে সঙ্গে ওটা সরেছে, অর্থাৎ পুরনো সামুদ্রিক শৈলশিরাতে পরিণত হলো। সেক্ষেত্রে ওটা আর সমুদ্রের উপরে নিমজ্জিত নয়, সমুদ্রের তলায়, সমুদ্রের অনেকটা তলায় নিমজ্জিত হয়েছে, তাই না? সমুদ্রের অনেকটা তলায় নিমজ্জিত হওয়ার কারণে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা ওই মাথাটা চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে এই গায়টের ক্রমশ নিমজ্জিত হয়ে যাওয়া এবং সরে যাওয়া এটা প্রমাণ করে যে নতুন নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে এবং সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। ভূমিকম্প কেন্দ্রের অবস্থান, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হেস মনে করেন যে যেখানে নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে সেখানে ভূমিকম্পের পরিমাণও বেশি এবং ভূমিকম্পের উৎস কেন্দ্রের যে গভীরতা সেটা খুবই কম। অন্যদিকে এই নতুন ভূত্বক থেকে যত আমরা দুই দিকে প্রাচীন ভূত্বকের দিকে যাব সেখানে ভূমিকম্পের সংখ্যাও কম, পাশাপাশি ভূমিকম্পের গভীরতা অনেক বেশি, যেটা প্রমাণ করে যে মহাসাগরীয় ভূত্বকের সম্প্রসারণ ঘটছে, সমুদ্র তলদেশের বিস্তার ঘটছে। দেখো এখানে ক্লিয়ার করে দিই যে এই অঞ্চলটা মিড আটলান্টিক যে রিডজ, এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এখানটায় ভূমিকম্পের তীব্রতাটা অনেক বেশি, কারণ ওখানে কি ম্যাগমার উদগীরণ ঘটছে, নতুন ভূত্বক তৈরি হচ্ছে, নতুন ভূগঠন অঞ্চলে কিন্তু ভূমিকম্পের মাত্রা বেশি এবং ভূমিকম্পের উৎসের যে গভীরতা সেটা খুবই কম। কিন্তু দূরে যত যাব ততই কিন্তু কি প্রাচীন শিলা এবং ওখানে ভূগঠন তৈরির যে প্রক্রিয়াটা সেটা আর হচ্ছে না, যার কারণে ওই অঞ্চলে ভূমিকম্পের মাত্রাও কম, পরিমাণ কম এবং গভীরতাটাও অনেক বেশি। যেমন দেখো হ্যারিয়েস মনে করেন যেখানে নতুন ভূত্বক তৈরি হবে সেখানে অল্প গভীরতায় ভূমিকম্প সৃষ্টি হবে এবং ভূমিকম্পের কেন্দ্রের সংখ্যাও বেশি, কিন্তু পুরাতন ভূত্বকে ভূমিকম্পের কেন্দ্র অনেক গভীর অবস্থান করবে এবং সংখ্যাও কম হবে। দেখা যায় মধ্য আটলান্টিক শৈলশিরায় ভূমিকম্পের কেন্দ্রের সংখ্যা বেশি এবং গভীরতা কম, অন্যদিকে সমুদ্রের অন্য অংশে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা অনেক সময় 700 কিমি পর্যন্ত এবং সংখ্যায় কম, যেটা আমি এক্ষুনি বোঝালাম। তাহলে এটা প্রমাণ করে যে নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে এবং ওই ভূত্বকীয় অংশটা ক্রমশ দুই দিকে প্রসারিত হচ্ছে, যার ফলে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে, তাই না? তাহলে এটা ছিল তোমার সমুদ্রবক্ষের বিস্তারের সাপেক্ষে প্রমাণ। 5 নম্বরের নোটস যদি আসে তাহলে তোমরা ভূমিকা দিয়ে টোটাল সামুদ্রিক শৈলশিরা সমুদ্রবক্ষের বিস্তার কাকে বলে, সমুদ্রবক্ষের বিস্তারের যে কারণ সে দুটো উল্লেখ করার পরে তোমরা সমুদ্রবক্ষের বিস্তারের সাপেক্ষে প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করবে। মূল বক্তব্য, তারপরে কারণ, তারপরে প্রমাণগুলো দিতে হবে। আর হাতে আঁকা যে ছবিটা ওটা কিন্তু দিয়ে দিবে, তাহলে কিন্তু এই যে এই ছবিটা দিয়ে দিবে, একটা ছবি দিলেই যথেষ্ট 5 নম্বরের নোটসে দিয়ে তোমার 5 নম্বরের নোটস কমপ্লিট। এবার আমরা পড়বো যে হেমন্ড হ্যারিয়াসের এই যে সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্ব এর গুরুত্বটা কি। এটা পরীক্ষাতে হয়তো বা 2 মার্কের জন্য আসতে পারে, যে গুরুত্ব 2 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে? গুরুত্ব কি? এই যে হ্যারিয়াসের এই মতবাদ
এটা প্রমাণ করেছে যে প্রতি বছর বিভিন্ন সমুদ্রবক্ষ 1 বা 2 সেমি হারে মধ্যভাগ থেকে প্রান্তভাগের দিকে সরে যাচ্ছে, তাই না? ফলে 20 থেকে 30 কোটি বছরের মধ্যে পুরনো সমুদ্রবক্ষ নিমজ্জিত হয়ে বিনাশ ঘটছে এবং নতুন সমুদ্রবক্ষের উদ্ভব ঘটছে। অর্থাৎ সামুদ্রিক ভূত্বকের উৎপত্তি এবং ধ্বংসের এই ঘটনাটি চক্রাকারে আবর্তিত হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, ভূত্বকটা প্রান্তভাগে গিয়ে বসে যাচ্ছে, বসে গিয়ে অ্যাস্থনোস্ফিয়ারে গিয়ে আবার গলে গিয়ে ম্যাগমায় পরিণত হলো। ওই ম্যাগমা আবার মধ্য সামুদ্রিক শৈলশিরা বরফ ফাটল বেরিয়ে এসে নতুন ভূভাগ তৈরি করছে। তাহলে এটা একটা চক্রাকার পদ্ধতিতে মানে চলছে। এটা কিন্তু এই হ্যারি হেসের এই মতবাদটা এটা প্রমাণ করে ছেড়েছে এবং এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি দ্বিতীয় গুরুত্ব হলো যে এই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু মহাদেশীয় সঞ্চারণ, মহাসাগরীয় শৈলশিরাবর যে অগ্নুৎপাত এবং ভূমিকম্পগুলো ঘটে থাকে তথা পৃথিবীব্যাপী যে তপ্ত বিন্দু বা হটস্পট গুলো রয়েছে তার অবস্থান, পাত ভূগঠন তত্ত্ব ইত্যাদির বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়। তার মানে এই হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তৃত তত্ত্বের উপর ভিত্তি করে মহাসঞ্চারণ মতবাদ এর প্রমাণ দেওয়া যেতে পারে। মহাসাগরীয় শৈলশিরাবর যে অগ্নুৎপাত ভূমিকম্প বেশি হয়ে থাকে সেটা প্রমাণ দেওয়া যেতে পারে। পৃথিবীব্যাপী তত্ত্ববিন্দুর অবস্থান তথা পাত ভূগঠন তত্ত্বের যে প্রমাণ সেগুলো এই হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্ব থেকে দেওয়া যেতে পারে। এটাই কিন্তু হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বের গুরুত্ব। এটা 2 মার্কের জন্য আলাদা করে রাখবে, তাই না? তাহলে এই ছিল সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব। আমি আমার দিক থেকে যতটা পারলাম সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আলটিমেট কি দাঁড়ালো যে এই চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল 5 নম্বরের। সেটা হলো হ্যারি হ্যামন্ড হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি আলোচনা করো। এবার এটা আসবে, তার পাশাপাশি তোমরা এই নোটটা পড়ে রাখলে এখান থেকে আরো 2 নম্বরের একটা, সেটা হলো তোমার পুরাচৌম্বকত্ব কি, তারপরে তোমার সমুদ্রবক্ষের বিস্তার বলতে কি বোঝো, দুটো 2 নম্বরের সমুদ্রবক্ষের বিস্তারের 2টি কারণ উল্লেখ করো 2 নম্বরের জন্য, সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বের গুরুত্ব 2 নম্বরের জন্য, সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে প্রমাণ 3 নম্বরের জন্য। এই কটা পড়া হয়ে যাবে। তো মোট কথা হলো এই পুরো নোটসটা যেভাবে পড়ালাম আমি পুরোটা খাতায় লিখে নাও এবং আবার ক্লাসটাকে দরকার হলে 2 বার ক্লাসটাকে রিপিট করে দেখো এবং বোঝার চেষ্টা করো, ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ব্যাপারটা হলো যে প্রথম চ্যাপ্টারটাই স্যার এত ক্রিটিক্যাল। দেখো ডাক্তারেরা কি, ডাক্তারের কাছে তুমি যত কঠিন অসুখ নিয়ে যাও না কেন ওর কাছে কিন্তু পদ্ধতি রয়েছে। পেশেন্টকে বলে না, একটা রোগী হয়তো গেল ডক্টরের কাছে, ডক্টর বাবু আমার বুক ধড়ফড় করছে, ডক্টর কি এটা বলবে এই বুক ধড়ফড় করছে আপনি তো বেশি দিন বাঁচবেন না, ওই রোগীটা ওইখানে হার্ট অ্যাটাক করে দেবে, তাই না? ডক্টর যদি বলে ও বুক ধড়ফড় করছে এটা কোনো ব্যাপার হলো, এটা এখন ম্যাক্সিমাম লোকের করে, এগুলো সমস্যা নাই, এই 2 দিন মেডিসিন দিচ্ছি এগুলো মেনে চলুন না আপনি ঠিক হয়ে যাবেন, ও রোগী মানে কি বলতো ওখানে আধখানা ভালো হয়ে যাবে। ঠিক একই রকম কঠিন জিনিসগুলোকে কঠিন করে ভাবলে হবে? এই যে আমি বুঝিয়ে দিলাম আমার দিক থেকে যতটা পারলাম সহজ করে, জানি না তোমরা আশা করি বুঝতে পেরেছো। একবার না বুঝতে পারলে তুমি 2 বার রিপিট করে দেখো, বুঝতে পেরেছো? আলটিমেট এই তত্ত্বটা কি বলছে যে এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক ফাটল, মহাসাগরীয় ভূত্বকের তলদেশে যে মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলো রয়েছে, আমরা ভূপৃষ্ঠের উপরে যেমন পাহাড় দেখতে পাই ঠিক একই রকম ভাবে মহাসাগরের তলদেশে আমরা মধ্য সামুদ্রিক শৈলশিরা দেখতে পাবো, যেটা কোনোটা সমুদ্রের উপরে পর্যন্ত চলে আসে দ্বীপ আকারে। তো যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় শৈলশিরা, এর প্রান্তভাগে রয়েছে আবার খাত, যেটা বললাম প্রান্তভাগের মহাসাগরীয় ভূত্বকটা তলে চলে যায়, ওখানে খাত তৈরি হয়েছে, মারিয়ানা খাত, ভুল বললাম, মারিয়ানা খাত না, আটলান্টিক মহাসাগরে সুন্দা খাত রয়েছে, তাই না? তাহলে এই যে একটা ফাটল তৈরি হলো ওটা তো তোমার ম্যাগমা উদগীরণ জমা হয়ে কিন্তু সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়, যার ফলে কি ওই অঞ্চলটা কিন্তু নবীন। এবার কোনো কারণে ফাটলের সৃষ্টি হলে ওই ফাটল বরাবর আবার ম্যাগমা বেরিয়ে আসে, ম্যাগমা বেরিয়ে এলে যে 2টো হাত বললাম জয়েন্টের মাঝখানে যদি পেনটা আসে তাহলে এই পেনটা জমা হয়ে নতুন ভূত্বক তৈরি হবে, তাহলে প্রাচীন ভূত্বকটা সরে যাবে। এভাবে আস্তে 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 মহাসাগরীয় ভূত্বকটা সরবে, যার ফলে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে।
এটাকেই বলা হয় সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব, এবং এর সাপেক্ষে আমি প্রমাণগুলো আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। আর এই চ্যাপ্টার থেকে দুটো মানে লেকচার হবে, আর একটা পাঁচ সঞ্চালন তত্ত্ব, ওখান থেকেও 5 নম্বরের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, দুটো 5-5 করে প্রশ্ন পড়বে। পুরো চ্যাপ্টারের 5 নম্বর পড়া হয়ে গেল, মানে টোটাল যে 5 নম্বরের একটা প্রশ্ন আসবে, গ্যারেন্টি দিয়ে বললাম এই 5 নম্বরের একটা প্রশ্ন পাবেই দুটো থেকে। ওই জন্য 5 নিয়ে কোনো চিন্তা নেই, 5 নম্বরের প্রশ্ন নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকে এবং ভালো করে পড়াশোনা করো।